উদ্দেশ্য অনুযায়ী জরিপকে ম্যানিপুলেট করতে পারেন। এই জরিপগুলি নির্বাচনের ঠিক আগে আগে হয়। নির্বাচনের সময় জরিপগুলি করলে প্রচুর পাবলিসিটি পাওয়া যায়। ফলে অনেক সংস্থা আছে নির্বাচনের আগে জরিপগুলি করে নিজেদেরকে চেনায়। কিছু জরিপ আছে পার্টিগুলি পয়সা দিয়ে করে, কিছু জরিপ আছে তারা এমনিতেও জরিপ করে প্রতিষ্ঠানগুলি, তারা এই সময় জরিপ করে নিজেদের জরিপের দক্ষতা প্রমাণ করতে চায়। মানে এক একজনের এক এক উদ্দেশ্য থাকে। আপনি যে জরিপের কথা বললেন সেখানে এরকম বলা হয়েছে যে একটি দল বেশি সমর্থন পাবে আরেকটি দল পাবে না। আবার অন্য একটা জরিপে বলা হয়েছে নতুন ভোটারদের 70% বিএনপি কে ভোট দিবে। ফলে আপনি বুঝতে পারছেন যে এই জরিপগুলি আসলে যে যেখানে গিয়ে করে সেখান থেকে রেজাল্ট আসে। ধরেন বগুড়ায় করলে বিএনপির অনেক বেশি আসে, আবার ধরেন জামাত প্রবণ এলাকা রাজশাহী বা এইসব জায়গায় করলে আবার জামাতেরটা বেশি আসে। কিন্তু আমার বক্তব্যটা খুবই পরিষ্কার, জরিপে বিশ্বাস করে ভোট দিতে গেলে ভোট সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি। একটা জিনিস ঠিক যে জামাতের সমর্থন আগের চেয়ে হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু জামাতের যে এক ধরনের সমর্থনের হইচই দেখা যাচ্ছে, এটা মূলত জামাত তার প্রচার যন্ত্রের মাধ্যমে বেশি বেশি প্রমাণ করার চেষ্টা করছে। আহ খুব সহজ একটা হিসাব করতে পারেন। 2008 সালের শেষ যখন ভোট হয়েছে, তারপরে এখন 18 বছর পার হয়নি, গত আহ মানে 8 সাথে 18 যোগ করলে 26, মাত্র জি 18 বছর হয়েছে আর কি লোকজনের। 8-এর ভোটের যে ফলাফল, সেই ভোট থেকে যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে দেখবেন যে তরুণদের যে ভোট যুক্ত হয়েছে, সে যুক্ত হওয়া ভোটের পরিমাণ কত। আগে যারা অন্য কোথাও ভোট দিয়েছে তারা তো আর সাধারণত ভোট বদলায় না, কিন্তু জি এই তরুণ ভোটার যারা 18 বছর হয়েছে, যাদের এই 26 এবং 25-এ কিংবা ধরেন 24-এ বা 23-এ বা 22-এ বা 20-এ, এইভাবে যদি চিন্তা করেন তাহলে আমি ধরে নিচ্ছি যে গড়ে 1 থেকে 1.5 কোটি নতুন ভোটার হয়েছে। একটা হিসাব পাওয়া গেছে যে প্রথমবারের মতো ভোট দিচ্ছে এবার প্রায় 4 কোটি 4.5 কোটি। তাদের হিসাব এটা বলা হয়েছে যে যাদের বয়স এখন 30 বছর, হুম, তারা তো দুই তাদেরকে হাজার প্রথম আটের ধরেছে। সময় তাদের বয়স ছিল ধরেন আপনার 12 বছর, তারা তো তখন ভোট দিতে পারে নাই। তো ওইভাবে যদি ধরি তাহলে 35 বছর পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে, যাদের বয়স এখন 35 বছর তারাও কিন্তু 2008-এ মাত্র ভোট দিতে পেরেছে অথবা পারেনি। তো এদের মধ্যে অনেকেই তো আওয়ামী লীগ আমলে ভোট দিতেই পারে নাই, সেই হিসাবে না, ধরা দিতে হচ্ছে পারে নাই এটা বলা ঠিক না, দিতে যায় নাই। যায় নাই। যাই হোক, তাদের ভোট দেওয়া হয় নাই। তো সেই হিসেবে তারা বলছে যে প্রায় 4 থেকে 4.5 কোটি লোক আছে এবার নতুন ভোটার, মানে কিন্তু প্রথমবারের মতো আমার ভোট কাছে দেবে। হিসাবটা মনে হয় যে এটা একটা ম্যানিপুলেটেড হিসাব। যার বয়স 30 বছর, সে গত 12 বছর ভোট না দিয়ে থাকলে স্বেচ্ছায় ভোট দেয়নি। এরকম ভোটারদের মধ্যে জামাত ভাবলে পরে ভুল হবে, কারণ আজকে থেকে 12 বা 14 বছর আগে জামাতের এই অবস্থা থাকলে গণজাগরণ মঞ্চ হয়ে জামাতের ওই করুণ পরিণতি হইতো না। ফলে 2014 সালে আপনি যদি চিন্তা করেন তাহলে তখন জামাত কিন্তু পুরোপুরি ব্যাকফুটে। তাহলে আপনাকে হিসাব করতে হবে 14 সাল থেকে এই 24 সাল পর্যন্ত 10 বছর। আমি 10 বছরে অর্ধেক ভোটারও যদি জামাতে চলে গিয়ে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি বদলাবে না, কারণ তার আগে জামাতের কত পার্সেন্ট ভোট ছিল, তাই না? জি 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 জি, বুঝতে এবং পেরেছি। 4 কোটি নতুন ভোটার ভোট দিবেন, এই 4 কোটি সবাই ভোট দিতে আসবেন, এটা ভাবাটা একটা ভুল কথা। দিনের শেষে বাংলাদেশে কোনোদিনই 70% ভোটও কাস্ট হয় না আসলে। তাহলে 12 কোটি ভোটার থাকলে ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা বড় জোর 5 থেকে 7 কোটি। তো ধারণা করা হচ্ছে সেখানে 4 কোটি নতুন ভোটার সবাই চলে আসবেন, বরং বয়স্ক ভোটাররা বেশি ভোট দিতে যায়, তরুণ ভোটাররাই বরং অনেক সময় ভোট দিতে যায় না। তাদের অনেক চিন্তা ভাবনা থাকে। এবং এই যে বলা হচ্ছে 4 কোটি লোক ভোট দেয় নাই, এরা তো তরুণ। তরুণরা কেন ভোট দিল না? তাদের পছন্দের প্রার্থী ছিল না, এই জন্য ভোট দেয় নাই।
এই কথা যদি চিন্তা করা হয় তাহলে তো এই তরুণেরা বহু আগে জামাতকে ক্ষমতা আনতে পারতেন, এই তরুণেরা বহু আগে আন্দোলন করে ফেলতে পারতেন, তাই না? জি ফলে এই হিসাবগুলি হচ্ছে এক ধরনের অঙ্ক। এই অঙ্কে অনেক ফাঁক ফোকর আছে, এবং এই জি 4 কোটি ভোট নতুন যুক্ত হবে। এই 4 কোটি ভোটের 2 কোটিও যদি জামাত পায়, বাকি 2 কোটি তো পাবে জামাতের বিপক্ষ জোট। এখানে তো রাইট। অনেক বড় বড় কেউ নাই, এখানে তো 3টা পার্টি নাই। ফলে না দুইটাই। বিএনপির পুরনো ভোটের সাথে 2 কোটি যোগ করে দেন, আর জামাতের পুরনো ভোটের সাথে 2 কোটি যোগ করে দেন, ঠিক আছে? তাহলেও দেখবেন জামাত অনেক পিছিয়ে থাকে। জামাত অঙ্ক করে তারা যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা চেষ্টা করার কথা উঠেছে, যেমন পোস্টাল ব্যালট জি এবং অন্যান্য জায়গাতে তাদের লোকজনের যে অতি তৎপরতা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সেটারই একটা অংশ। এটাও একটা মেটিকুলাস ডিজাইন। আমার আপনি বলতে চাচ্ছেন নতুন ভোটারের যে প্রচারিত সংখ্যাটা এটা আসলে অতিরঞ্জন আছে এখানে। হুম, এখানে অবশ্যই অতিরঞ্জন আছে। হুম, ধরেই নেওয়া হচ্ছে নতুন ভোটার অনেক আসবে এবং তরুণরা সব জামাতকে ভোট দিবে, এটা একদম ভুল ধারণা। তরুণরা অনেকে জামাতকে ভোট দিতে পারে, কিন্তু সকলে দিবে না। আর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যেটা হয়েছে সেটা হচ্ছে একদল ছেলে মেয়ে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা জনসংখ্যা আসলে কতটুকু, ইভেন যারা পড়াশোনা করে তাদের কত পার্সেন্ট? আমি বারবারই বলেছিলাম যে বাংলাদেশের সব স্কুল কলেজে নির্বাচন দিয়ে দেন, দেখেন সেখানে জামাত সবগুলিতে জিতে কিনা। আগে থেকেই রাকসু এবং চাকসু তাদের দখলে বহু বছর ধরে, ওইখানে জামাত বহু বছর বছর ধরে আছে। ফলে রাকসু চাকসু বাদ দিলে ডাকসু এবং জাকসু, সেখানে কিন্তু কারচুপির অভিযোগ আছে। নীলক্ষেতে ব্যালট পাওয়া গিয়েছে, কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না। রেজাল্ট মেনে নেওয়া হয়েছে, সবকিছু হয়ে গিয়েছে। জাকসুতেও কিন্তু শিক্ষকরা পদত্যাগ করেছিলেন কমিটি থেকে, আপনার মনে আছে নিশ্চয়ই, যে জি জি কারচুপির অভিযোগ দিয়ে। সুতরাং এগুলাকে বেঞ্চমার্ক হিসেবে ধরা বা এগুলিকে উদাহরণ হিসেবে ধরাটা বুদ্ধিমানের কাজ না। আচ্ছা, এখন আমরা নির্বাচনে যে পর্যবেক্ষক নিয়োগ এটা নিয়ে একটা আরেক মানে একটা মহা কেলেঙ্কারি ব্যাপার সবার দেখা গেল আমাদের। আমরা দেখতে পেলাম যে এইবার সরকার প্রচুর পর্যবেক্ষককে মানে নিয়োগ দিয়েছে এবং মানে অনুমতি দিয়েছে। তার মধ্যে 81টি সংস্থাকে তারা অনুমতি দিয়েছে এবং এই 81টি সংস্থার মোট পর্যবেক্ষকের সংখ্যাও প্রায় 55,454 জন। এবং ইন্টারেস্টিংলি এখানে সবচেয়ে বেশি পর্যবেক্ষক যার ছিল সেই প্রতিষ্ঠানের নাম হলো, সংক্ষেপে নাম হলো পাশা। সেই পাশার আসলে পর্যবেক্ষক পাশা না, নিয়োগ। ওটার সংক্ষেপ নাম হচ্ছে পাসা, PASA। এটা সবাই বলতে লজ্জা পাচ্ছে। ওদের নাম আসলে পাসা, পিপুলস এস দিয়ে তো দ্বন্দ্ব হয় না। অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল PASA। অ্যাডভান্সমেন্ট, PASA। এটার উচ্চারণ পাশা হয় কি করে? এস এর উচ্চারণ তো আহ, স না, এস এর উচ্চারণ হচ্ছে স। পাশা হবে। হ্যাঁ আচ্ছা পাশা। আচ্ছা, এই পাশারই ছিল প্রায় 10,559 জন। হ্যাঁ হ্যাঁ, এবং 10,500, 10,500, 10,500 মানে 20% এবং তাদেরকে দিয়ে দিয়েছে। এবং এই পাশার কিন্তু টোটাল কর্মকর্তার সংখ্যা হলো একজন। হ্যাঁ, মানে হুমায়ুন উনি কবির নির্বাহী তার নাম। পরিচালক, আর কেউ নাই। তার নাম উনি হুমায়ুন একাই। কবির। হুমায়ুন কবির, হ্যাঁ, বিখ্যাত এবং লোক সে সে। তার নিজের বাড়িতে একটা ঘরের মধ্যে এই পাশা খুলেছে। পাশা খুঁড়ে দিচ্ছে এটা বলা ঠিক হবে কিনা জানি না। যাও, তো ওনার এইটা এবার এই নিউজটা প্রচারিত হওয়ার পর নির্বাচন কমিশন এটাকে মানে অনুমোদনটা স্থগিত করছে। এই যে স্থগিত করলো, আমার প্রশ্ন হলো 10,000 তো স্থগিত হয়ে গেল, আর 55,454 এরা কারা? মনে রাখবেন, কোনো জবাব নেই। আওয়ামী লীগ আমলে যারা নির্বাচন পর্যবেক্ষণ করতো তারা কেউ কিন্তু এবার নাই, সবাইকে বাতিল করে দেওয়া হয়েছে, তারা সবাই ব্ল্যাক লিস্টে। আর নতুন যে এই যে 55,000 পর্যবেক্ষক গজে গেল, এদের দ্বারা আজকে কতটুকু পর্যবেক্ষণ হবে এবং কিভাবে পর্যবেক্ষণ নিয়োগ করা হয়েছে, তাদের সেরকম কোনো প্রশিক্ষণ আছে কিনা? ওই হুমায়ুন কবির সাহেব কিন্তু বলেছিলেন তার যারা কর্মী হবে 10,000, তাদের কারো কোনো প্রশিক্ষণ নাই। প্রশিক্ষণ ছাড়া একজন লোক পর্যবেক্ষক হয়ে কি করবে? তাহলে সে কি কোনো প্রার্থীদের কাজ করবে? সে কি নিজেকে বিক্রি করে দেবে? কি করবে? এই বিষয়গুলোকে আরো কিভাবে কি করা যায়, আপনার কাছে কি মনে হয় এই পুরো ঘটনাটা নিয়ে? এইখানে একটি সন্দেহজনক তৎপরতা হয়েছে। প্রথমত, এই প্রতিষ্ঠানটি শুরুতে অকৃতকার্য হয়েছিল। ডিসেম্বর মাসে তড়িঘড়ি করে তাদেরকে
আবার কৃতকার্য করা হয়েছে এবং তাদেরকে একবারে 10,500 লোকের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। যার কিনা একটা অফিস নাই, যার অফিস তার বাড়িতে, সেই অফিস আবার চুনারু ঘাটে, বাংলাদেশের কোনো প্রমিনেন্ট এলাকাতে না, চুনারু ঘাটে অবস্থিত নিজের বাড়িতে 1 রুমের অফিস বিশিষ্ট এই যে এনজিও, সেই এনজিও অতীতে নাকি বিভিন্ন এনজিওর সহযোগী হিসেবে লোক সরবরাহ দিত, এখন নিজেরাই লোক নিয়োগ করছে। এবং আপনি দেখেন কত হাস্যকর, এদের কোনো প্রশিক্ষণ নাই, এদের কোনো পরিচয় নাই, এদের নাম ধাম নাই, এবং এরা নাকি ওই এলাকাতে, ওই চুনারু ঘাট এলাকাতে 2টা অফিস খুলেছিল, 2টা গ্রামে বা 2টা এলাকায়। মানুষের প্রতিবাদের মুখে উল্টাপাল্টা কাজকর্ম করায়, মেয়েদেরকে চাকরি দিবে বলে প্রতারণা করায়, এইসব কারণে মানুষের প্রতিবাদের মুখে অফিসগুলি তারা গুটিয়ে নিয়েছে। এখন যেখানে অফিস আছে তার পাশের বাসার লোক জানে না যে এখানে একটা অফিস আছে, কিন্তু নির্বাচন কমিশন ঢাকায় বসে বুঝতে পেরেছে তার 10,500 লোক নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে সারা দেশে। নির্বাচন পর্যবেক্ষণ তো শুধু সিলেটে কিংবা চুনারুঘাটে, হবিগঞ্জে হবে না। রাইট। এখন এই যে কাজটা নির্বাচন কমিশন করেছে কিসের ভিত্তিতে? আপনার মনে আছে তারেককে নিবন্ধন দিচ্ছিল না, রাইট। তার নাকি অফিস নাই, আর এই লোকের কিছুই নাই, একটা নাম এবং নিজের বাড়িতে একটা ঘর ছাড়া, যে ঘরের মধ্যে এটার অফিস। এই এবং প্রতিষ্ঠানটা আপনার তারা আপনার দাবি অনুযায়ী তার বাংলা নামের বানানটাও ভুল। হ্যাঁ, এবং দেখেন, আমি ফেমার সাথে কাজ করেছিলাম আমি যখন ইয়াং, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স, এবং জি। সেইখানে অনেক ট্রেনিং করানো হয়েছিল ছেলে মেয়েদেরকে যারা নির্বাচন পর্যবেক্ষণ করবে। এরপরে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান, এদের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি, IRI, তারপরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, তারপরে ডেমোক্রেসি ওয়াচ, এদের সাথে কাজ করেছি। আহ ফেমার ফিরোজ ভাই পরে তো বিকল্প ধারায় তো যোগ দিয়ে রাজনীতিতেও করেছেন, আমাদের স্কুলের বড় ভাই ছিলেন। ওই সময় যত ধরনের ট্রেনিং আমরা দেখেছি, এই লোকগুলিকে কবে ট্রেনিং করাবে বা কবে ট্রেনিং করানো হয়েছে এই 10,500-কে? আসলে মূলত এটা একটা আইডি কার্ড বেচার ধান্দা। আমার ধারণা দলগুলির কাছে উনি আইডি কার্ড গুলি বিক্রি করে দিতেন, এবং দলের লোকেরা পর্যবেক্ষক সেজে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো। আপনি নিশ্চয়ই জানেন, ভোটের বুথ ছাড়া এই পর্যবেক্ষকরা সব জায়গায় যেতে পারে, কেন্দ্রে প্রবেশ করতে পারে, রাইট। কেন্দ্রের রাইট। চারপাশে থাকতে পারে, নির্বাচন কমিশনের অফিসে ঢুকতে পারে, বিভিন্ন জায়গায় তারা যেতে পারে, ডিসিএসপির অফিসে ঢুকতে পারে, ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারে। জি। তাহলে এই জিনিসটা তো আসলে খুবই রিস্কি হয়ে গেল না? এত গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য এরকম ভাবে মানে আপনার দায়িত্বহীন ভাবে সব নিয়োগ দেওয়া এবং এদের সম্বন্ধে কোনো যোগাযোগ না করা, খোঁজখবর না নিয়ে এতগুলি লোককে বর্তমান অনুমতি দেওয়া। এই কাণ্ডটা তো করেছে নির্বাচন কমিশন, কিন্তু আপনি দেখবেন বিবৃতি দিয়েছে প্রেস উইং। নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে, কিন্তু এটা তো সরকার অনুমতি দেয় নাই, কিন্তু ব্যাখ্যা দিয়েছে সরকার। প্রেস উইং থেকে বলেছেন শফিক সাহেব যে এদেরকে স্থগিত করা হয়েছে। অনুমতি কি উনি দিছিলেন যে উনি স্থগিত করেন? প্রেস উইং কি নির্বাচন কমিশনেরও মুখপাত্র? আপনি আমাকে একটা জিনিস বলেন, এই অন্তর্বর্তী সরকারের প্রেস উইং কি নির্বাচন কমিশনেরও প্রেস উইং? এদেরকে লাইসেন্স দিল নির্বাচন কমিশন, আর এদেরকে স্থগিত করা হয়েছে, এইটা বিবৃতি দিচ্ছে প্রেস সচিব, প্রেস উইং। এটা তো নির্বাচন কমিশন বলবে। প্রথমে নির্বাচন কমিশন জবাব দিবে যে এইভাবে তারা কেন পর্যবেক্ষক নিয়োগ করেছে, এবং তারপরে তারা বলবে যে তারা কি ব্যবস্থা নিলেন। এটা তো ধরা পড়ার কারণে এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা রিপোর্টেড না হইলে তো এটা এইভাবেই চলতো, এবং আপনি দেখতেন যে নির্বাচন পর্যবেক্ষণ করছে কিছু লোক যাদের নিজেদের ঘরবাড়ি পর্যবেক্ষণ করার ক্ষমতা নেই। এবং পরে বলা হতো যে 10,000 লোক বলছে নির্বাচন খুব ভালো হয়েছে, অথবা হ্যাঁ 54,000 পর্যবেক্ষক বলেছে নির্বাচন খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নির্বাচন নিয়ে কিন্তু আজকে নির্বাচন নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব যা দেখছে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি, উনি এটা বলেছেন। আপনি আপনি কি হ্যাপি? আমার হ্যাপি হয় কি আসা যায়? উনি হ্যাপি, উনি কি দেখে হ্যাপি হয়েছেন এটা যদি উনি বলতেন তাহলে ভালো হইতো। আপনি নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন নেতারা, সেখানে একটা জোটে 3 জন। ওইখান থেকে নাকি মামুনুল হক সাহেব,
শফিক সাহেব এবং নাহিদ, এই তিনজন তারা বক্তৃতা দিবেন। একটা জোটের পক্ষ থেকে তিনটা দল যদি আলাদা আলাদা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আর আরেক দিক থেকে শুধু তারেক রহমান ভাষণ দেয়, এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? এই জোটে যারা অংশ নিচ্ছেন তাদের কি আলাদা আলাদা কর্মসূচি? তারা কি আলাদা আলাদা সরকার গঠন করবেন? তাদের জোট জিতলে কি তারা আলাদা আলাদা ভাবে তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করবেন? তাহলে জাতির উদ্দেশ্যে তারা আলাদা আলাদা ভাষণ দিবেন কেন? আর আলাদা আলাদা ভাষণ দিলে তারা জোটে গিয়েছেন কেন? এটা কি লেভেল প্লেইং ফিল্ড? এটা কি ভালো প্রস্তুতি? এগুলার কোনো ব্যাখ্যা আছে? যে কোনো মূল্যে ওই মেটিকুলাস পার্সনদেরকে বক্তৃতা দেওয়ানো হবে। এবং এখানে আপনি আমাকে বলেন যে একটা জোট থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ কেন দিতে হবে? জাতির উদ্দেশ্যে তারা ইশতেহার দিবে, ভাষণ দিবে কেন? নির্বাচনে জাতির উদ্দেশ্যে ভাষণের বিষয় আরপিওতে কোথায় আছে? Right. তাই না? Right. কিন্তু এখন এটা আসলে আমার আমার কাছে মনে হচ্ছে এটা ক্ষমতার অপব্যবহারই হচ্ছে, কারণ কারণ অন্য আপনি দলগুলো ভাষণ তারা দেওয়ার, কি দোষ করবে? জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো প্রক্রিয়াই নাই, আর আপনি এই 4টা বা 5টা দলকে বা কেন ভাষণ দিতে দিবেন? অন্য যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা ভাষণ দিতে পারবে না কেন? তারা কি মানে বন্যার জলে ভেসে এসেছেন? বছরের পর বছর রাজনীতি করেন এমন দল নাই? ধরে নিলাম ভোট তারা কম পায়, কিন্তু তারা কি এই এনসিপির চাইতেও কম অভিজ্ঞ? এনসিপিও জীবনে কোনোদিন ভোটে জিতে নাই, না, তারাও এখন কোনোদিন ভোটে জিতেন নাই। ওনারা এই 4টা দলকে নির্বাচন করলেন কিসের ভিত্তিতে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ওই যে ওনাদের মেটিকুলাসের ভিত্তিতে, ওনাদের ভালো লাগে, খুশিতে, ঠেলায়, ইচ্ছায়। খুশিতে ঠেলায় ঘুরতে। হ্যাঁ, আচ্ছা, কারণ এটা তো কোনো ব্যাখ্যা নাই। এই যে যাদেরকে দায়িত্ব দেওয়া, যাদের উনি যখন প্রতি এত আমেরিকায় গুরুত্ব গিয়েছিলেন দিচ্ছেন, উনি যখন আমেরিকায় গিয়েছিলেন তাসলিম জারাকে আর আরেকজনকে সাথে নিয়ে গিয়েছিলেন না এনসিপি? তাসলিম জারা তো হ্যাঁ, এখন আক্তারকে, এনসিপিতে নাই, এনসিপিতে নাই। আক্তারকে, আক্তার হ্যাঁ, এবং তার তিন যারা, হ্যাঁ। হুম। তো উনি যাকে নিয়ে গেলেন সেই লোকে এনসিপিতে থাকে নাই, তো উনি কিসের ভিত্তিতে তাকে নিয়ে গিয়েছিলেন? মেটিকুলাস ডিজাইনের ভিত্তিতে হলে মনে হচ্ছে। না, এটা একটা এত যাকে মেটিকুলাস গুরুত্ব চিন্তা, দেওয়া হলো, এটা এখানে একটা একটা কথা মেটিকুলাস কিন্তু দেখেন চিন্তা। আপনি, আর একটা কথা বলা হচ্ছে যে এত এই যে গুরুত্বপ্রাপ্ত দলগুলো, যেমন ধরেন জামাতে ইসলাম, জামাতে ইসলামের কথা বলছে, এবং তারা বেহেশতের টিকিট অনেক জায়গায় বিক্রি করছে, তাদের হয়ে অনেকেই বলছে যে এমনি নাকি নামাজ পড়লে হবে না। আমি একটা দেখলাম একটা ভিডিও, যে এমনি নামাজ পড়লে হবে না, এই জামাতে ইসলাম না করে পর্যন্ত নাকি ইমান পোক্ত হবে না, এরকম বলছি। অথচ হুম। আমরা কালকে দেখলাম হেফাজতের আমির, উনি কিন্তু স্পষ্ট বলছেন যে জামাতে ইসলামকে ভোট দেওয়া হারাম। এখন হেফাজতে ইসলাম তো একটা বড় ইসলামী সংগঠন, এই যে আপনার কওমি মাদ্রাসাগুলো তারা যাদের সংগঠন এটা। এখন এই আমির যদি বলে যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম, আবার উপর দিকে তারা যদি বেহেশতের টিকিট দেয়, জামাতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, তা আমরা যারা মূর্খ সূর্খ জনগণ, আমরা কোন দিকে যাব? ইসলাম ধর্মের বিধান আহ সহজ সরল। আল্লাহ তাআলা ব্যতীত বেহেশতকে পাবে এবং পাবে না এটা বলার অধিকার, ক্ষমতা, এখতিয়ার কারো নাই। এবং আল্লাহ তাআলা বেহেশতের সুসংবাদ প্রেরণ করেছিলেন যাদের নাম দিয়ে, তিনি এটি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো কাছে তো জিবরাইল ফেরেশতাকে পাঠাবেন না, কারণ খাতামান নবিয়্যিন, ওখানেই নবীদের তালিকা সেটা পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের বিধান অনুযায়ী সর্বশেষ প্রেরিত রাসূল। অতএব এরপরে তো বেহেশতের সুসংবাদ কারো কাছে পৌঁছানোর কোনো সুযোগ নাই। ফলে কেউ যদি বলে থাকে জামাতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাবে, এটা কোন হাদিসে, কোন ধর্মগ্রন্থে, কোথায় লেখা আছে, এইটা দেখাতে হবে যে রাজনীতি করে এমন একটি দলকে ভোট দিলে বেহেশতে যাবে। তাহলে নন্দী সাহেবকে ভোট দিলে মুসলমানরা বেহেশতে যাবে? তাহলে কি কালকে মোদি যদি জামাত ইসলাম করতো, মোদিকে ভোট দিলে বেহেশতে যাইতো লোকজন? তাই না? নন্দী যদি যোগ দিতে পারে, মোদিও পারে। বাংলাদেশে থাকলে হয়তো মোদি সাহেব বাংলাদেশে উনি যোগ দিতেন জামাত ইসলামে। তাহলে মোদিকে ভোট দিলাম, ভোটাররা বেহেশতে যাবে? জামাত যাকে খুশি তাকে দাঁড় করিয়ে দিবে আর তাকে ভোট দিলেই মানুষ বেহেশতে যাবে? জামাতের যে অ্যালায়েন্স আছে, সেই অ্যালায়েন্সের মধ্যে নাহিদকে, পাটোয়ারিকে ভোট দিলেও বেহেশতে যাবে? যারা জামাত করে না তাদেরকে ভোট দিলেও বেহেশতে যাবে? জামাতের সাথে কি হাত মিলালেই বেহেশতে যাওয়ার টিকিট পাওয়া যাবে? এগুলো ফাজলামো কথা না? না, জামাতের সঙ্গে হাত মিলে অনেক কিছুই তো হয়। জামাতের সঙ্গে হাত মিলিয়ে তো
অলি আহমেদ সাহেব স্বাধীনতার ঘোষক হয়ে গেছেন, উনি তো আগে ছিলেন না, কিন্তু ওনার এই এই যে ইতিহাস নতুন, জামাত কিন্তু আগে ডিসক্লোজ আমার করে আরেকটা নাই। প্রশ্ন আছে, দেখেন আমি কিন্তু জামাতের বিপক্ষে না, আমি শুধু কথাগুলি সমালোচনা করছি। একই ধরনের কথা বিএনপি বললে আমি সেটারও সমালোচনা করব। তো এইখানে দেখেন আরেকটা কাণ্ড তারা ঘটিয়েছেন, তারা একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছেন। আধিপত্যবাদী ভারতের কোনো কিছু তাদের ভালো লাগে না, কিন্তু তারা ভারতীয় সমস্ত ছবি ডাউনলোড করে ভারতের মহিলা, ভারতের ডাক্তার, ভারতের স্কুলের ছাত্রছাত্রী, স্কার্ট পরা, ওই কাপড় ভারতীয়, ওই চেহারা ভারতীয়, তাদেরকে ছবি দিয়ে তাদের ছবি ব্যবহার করে তারা ম্যানিফেস্টো তৈরি করেছেন। তারা কি বোঝাতে চেয়েছেন, যে তারা জিতলে পরে আমাদের ছবিগুলি ভারতীয়দের মতো হাসি আনন্দে ভরে যাবে? ভারতীয় সরকারি ওয়েবসাইট থেকে তারা ছবি ডাউনলোড করে তাদের ম্যানিফেস্টোর মধ্যে ছেপেছেন। বাংলাদেশে মানুষ ছিল না যাদের ছবি তারা সেখানে ব্যবহার করতে পারতেন না? এখানে একটা মজার ব্যাপার আছে, বাংলাদেশে ছবি তুললে সেই ছবি তোলাকে তারা বিভিন্ন সময় ফতোয়া দেন যে ছবি তোলা যাবে না, এই না যায় সেই না যায় বলতে থাকে অনেকে। কিন্তু ধরেন ভারতে ছবি তোলা হয়েছে, এগুলো তারা আমরা তুলি নাই, তো অতএব ওগুলাকে এনে এখানে চেপে দিলে হয়ে গেল। ভারতের 26 লক্ষ লোক এখানে চাকরি করতো, তাদেরকে সবাইকে বিদায় করেছে নিশ্চয়ই, কিন্তু ভারত থেকে আবার তাদেরই ছবি ফেরত এনেছে। এবং আরো অদ্ভুত ব্যাপার আছে, আপনি চিন্তা করে দেখেন, এই যে তারা ম্যানিফেস্টো করেছেন সেখানে অধিকাংশ নারীর ছবিতে কোনো আহ, হিজাব তো দূরের কথা, স্কার্ফও নাই। কারণ পর্দা ইন্ডিয়ান হবে না। ছবি আনলে, ওখানে ইন্ডিয়ান ছবি আনলে স্কার্ফ থাকবে কোত্থেকে? ওখানে যেসব ডাক্তারদের ছবি ব্যবহার করা হচ্ছে, যেসব স্টুডেন্টদের ছবি ব্যবহার করা হচ্ছে, নির্ঘাত তারা মুসলিমও না। তো ওনারা কি বোঝাতে চাচ্ছেন? তারা যদি ইলেকশনে বিজয়ী হন, তাদের ম্যানিফেস্টোর ছবি অনুযায়ী নিশ্চয়ই আমরা ওইরকম হয়ে যাব। কারণ ওনারা এমন স্কুল বানাবেন, আমাদের ছাত্রছাত্রীদেরকে ওইরকম দেখা দেখা যাবে, আমাদের ডাক্তারদেরকে ওইরকম দেখা যাবে, তাই না? ওনাদের স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা নিশ্চয়ই ওইরকম হবে। তার মানে তারা এটা কি কি করতে চাচ্ছেন? আপনার মনে হয় যে এক ধরনের আনাড়িপনা নাকি ইচ্ছাকৃত, আপনার কি মনে হয়?